তাহলে আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইউলার্স থিওরি ফার্স্ট ক্লাসে, যেখানে ইউলার্স থিওরি পিই হিসাবে আমি ধরেছিলাম, ই ফর ইউলার্স, পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই বড় হাতের এল স্কোয়ার, যার মধ্যে পাইটা আসবে নর্মালি ক্যালকুলেটর টিপে যা মান আছে। ই ফর ইয়ং মডিউলাস, এটা পরীক্ষার সময় দেওয়া থাকবে, অথবা আমাদেরকে ম্যাটেরিয়াল অনুযায়ী ইয়ংস মডিউলাসের একটা মান আছে, সেই টেবিলটা আমি লাস্টে দেবো ক্লাস শেষের পরে। ঠিক আছে, কিছু জিনিস মুখস্থ করার জন্য। তারপরে হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া, চারটা যেহেতু সেকশন থাকছে আমাদের, এই চারটা সেকশনের মুভমেন্ট অফ ইনার্সিয়া আমাদেরকে জানতে হবে। স্কোয়ার সেকশন, হলো স্কোয়ার সেকশন, সার্কুলার সেকশন আর হলো সার্কুলার সেকশন, এখান থেকে আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়াটা পাবো। আর এলটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, এই এফেক্টিভ লেন্থটা পাবো, চারখানা কন্ডিশন আছে এর। সেটা হচ্ছে দুটো দুটো যদি দিক ফিক্স থাকে বা দুটো এন্ড যদি হিং থাকে, এরকম করে চারখানা কন্ডিশন আছে। কারণ এই কলমটার স্মল এলটা দেওয়া থাকবে, তোকে এই এফেক্টিভ লেন্থ বা বড় এলটা তোকে বার করতে হবে, তার চারখানা কন্ডিশন রয়েছে, একটু দেখে নিলেই হবে। আমরা আগের দিন সিম্পল এই থিওরিটা দেখেছিলাম বা এই ফর্মুলাটা দেখেছিলাম, যেটাকে কিনা আমাদের বলা হয় ইউলার্স থিওরি বা ইউলার্স ফর্মুলা, যে বইতে যেরকম লেখা আছে। তো আজকে আমরা র্যাঙ্কাইন্স ফর্মুলার দিকে এগোবো। তার জন্য কিছু কিছু অ্যাডিশনাল ফর্মুলা এখানে যোগ হবে। সবাই কিন্তু ভালো করে খেয়াল করিস কোনটাকে কি বলে, ঠিক আছে? আরেকবার কেউ একজন বলুক, ভয়েস শোনা যাচ্ছে তো? কেউ একজন ভয়েস শোনা যাচ্ছে তো? ওকে। তো মুভমেন্ট অফ ইনার্সিয়া, তার কি আলাদা কোনো ইয়ে আছে, ফর্মুলা আছে? মুভমেন্ট অফ ইনার্সিয়ার আলাদা একটা ফর্মুলা রয়েছে। কখনো কখনো কি হয়, মুভমেন্ট অফ ইনার্সিয়ার হয়তো যে সেকশনটাতে কাজ হবে সেই সেকশনটা বলা থাকে না। এক মিনিট, হোল্ড অন হোল্ড অন। তো মুভমেন্ট অফ ইনার্সিয়া যে আমরা ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে সেকশন, যে সেকশনটা দেওয়া থাকবে সেই সেকশন অনুযায়ী তার কি মুভমেন্ট অফ ইনার্সিয়া হবে সেটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে বড় বিডি কিউ মাইনাস ছোট বিডি কিউ। এটা আগের দিন বলেছিলাম সবাইকে দেখে নিতে, আশা করি সবাই আগের মুভমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাগুলো সবাই দেখেছিস। আমি এটা ধরে নেব, কারণ আমি বলেছিলাম যে আগের সেমিস্টারের মুভমেন্ট অফ ইনার্সিয়া চ্যাপ্টারে গিয়ে এই চারটা ফর্মুলা যেন সবাই দেখে নেয়। তো আশা করি সবাই দেখে নিয়েছিস। তো মুভমেন্ট অফ অনেক সময় কি হয় না, সেকশন বলা থাকে না যে কোন সেকশনের উপর আমরা কাজ করছি, কিন্তু অন্য কিছু জিনিস বলা থাকে। তো মুভমেন্ট অফ ইনার্সিয়ার অল্টারনেটিভ একটা সূত্র হচ্ছে কি, আই ইজ ইকাল টু এ কে স্কোয়ার। এটা একটা সূত্র, যার মধ্যে এটা কি, এটা হচ্ছে কোনো অবজেক্টের ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। মানে কিছু কিছু সময় কি হয়, অঙ্কতে এই সেকশনগুলো বলা থাকে না, যে এটা রেক্টেঙ্গুলার সেকশন কি হলো সেকশন কি সার্কুলার সেকশনটা বলা থাকে না, কিন্তু এই এই সেকশনটার এরিয়াটা বলা থাকে, ডায়ামিটার বলা থাকে না, এরিয়া বলা থাকে। তখন মোমেন্ট অফ ইনার্সিয়া যেতে গেলে এই ফর্মুলায় আসতে হয়, যার মধ্যে এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর কেটাকে ধরা হয় রেডিয়াস অফ জাইরেশন। এটা ডাইরেক্ট বলা থাকে। এই যার উল্টো পাল্টা নাম আছে সে নাম চেঞ্জ কর, না হলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দেবো না। নাম চেঞ্জ করে নিবি, আমি কিন্তু না হলে যা ছবিতে আসবে সেটাই অ্যাটেন্ডেন্স। কে এর মানটা হচ্ছে, কেটাকে ধরা হয় রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন। মানে অনেক সময় কি হয়, তোর বলা থাকে না যে রেক্ট্যাঙ্গুলার কি হলো সেকশন কি ব্যাপার কি বৃত্তান্ত, এটা বলা থাকে না, কিন্তু এই দুটোর মধ্যে এই দুটো জিনিস দেওয়া থাকে, ডাইরেক্ট ওইখান থেকে আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়াটা পেয়ে যেতে পারি। এটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া পৌঁছানোর মানে একটা প্রসেস। আরও একটা প্রসেস আছে, অনেক সময় কি হয়, রেডিয়াস অফ জাইরেশনটা অনেক সময় বার করতে হয়। তো রেডিয়াস অফ জাইরেশন বার করার কি সূত্র, এটাকে যদি আমি দেখি, কে এর মানটা যদি আমি বার করি, তাহলে আমি কি পাবো? কে এর মানটা যদি এখান থেকে বার করি,
তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? আমরা এখানে দেখতে পাবো কে এর মানটা বার করতে গেলে আই এর নিচে আমাদেরকে চলে আসতে হবে, এটাকে নিয়ে চলে আসতে হবে এ, আর কে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ারটাকে উঠিয়ে দেওয়ার জন্য এই পাশটাকে রুট করে নিতে হবে। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ সূত্র, ওই সূত্রটারই একটা অল্টারনেটিভ সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, অনেক সময় রেডিয়াস অফ জাইরেশন ডাইরেক্ট চেয়ে থাকে, হয়তো মুভমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া থাকলো বা মুভমেন্ট অফ ইনার্সিয়া তোরা এই সেকশন অনুযায়ী বার করে ফেললি এবং লাস্টে বলা থাকলো যে ওইটা তুমি রেডিয়াস অফ জাইরেশন বার করো, তখন তোকে এরকম আকারে ফেলে রেডিয়াস অফ জাইরেশন মানে কে এর মানটা বার করতে হবে। এখনও কিন্তু আমি র্যাঙ্কাইন্স ফর্মুলার দিকে যাইনি, মানে আমার একটা প্রসেস আছে, ইউলার্স থেকে র্যাঙ্কাইন্স ফর্মুলার দিকে যেতে গেলে ছোট ছোট কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে, সেইগুলো আমরা সেই প্রসেসে যাচ্ছি, তারপর আমি র্যাঙ্কাইন্স ফর্মুলাতে ঢুকবো, কারণ ওই ফর্মুলাটা একটু বড়, ওখানে অনেকগুলো জিনিস আছে যেটার জন্য এই ছোটোখাটো জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আশা করি মুভমেন্ট অফ ইনার্সিয়া ইজ ইকাল টু এ কে স্কোয়ার, যার মধ্যে এ হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য অবজেক্ট। আচ্ছা কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এই রেডিয়াস অফ জাইরেশনটা পরীক্ষায় বলা থাকবে, তাহলে তুই ডাইরেক্ট আই বার করতে পারবি, অথবা কখনো কখনো পরীক্ষায় বলা থাকে রেডিয়াস অফ জাইরেশন বার করো, তখন তোকে এই ফর্মুলা ধরে বার করতে হবে। এই ফর্মুলা থেকেই এই ফর্মুলাটা এসছে, কিছু কিছু বইতে দেওয়া আছে এই ফর্মুলাটা, কিছু কিছু বইতে দেওয়া আছে এই ফর্মুলাটা, দুটো ফর্মুলা কিন্তু একই, যদি একটু ভালো করে খেয়াল করিস এই দুটো ফর্মুলা একটা থেকেই আরেকটা আসা যায়। এরপরে খেয়াল কর না, আমরা কি জানি, কে বলবে স্ট্রেস ইজিক্যাল টু কি, কে বলবে স্ট্রেস ইজিক্যাল টু, কেউ একজন বলুক স্ট্রেসের কি ফর্মুলা, স্ট্রেস ইজিক্যাল টু, কেউ রিপ্লাই কর কেউ, স্ট্রেস ইজিক্যাল টু পি বাই এ, ঠিক আছে, স্ট্রেস ইজিক্যাল টু পি বাই এ, এটাকে আমরা জানি, আমরা অলরেডি স্ট্রেস ট্রেনে আমরা স্ট্রেসের যে মাদার ফর্মুলা সেটা আমরা পড়ে এসেছি, পি স্ট্রেস ইজিক্যাল টু পি বাই এ, নাকি? তো এইখান থেকেই আমাদের এখানে একটা ফর্মুলা আসছে কি, যেটাকে বলা হয় ক্রিপলিং স্ট্রেস, যেটাকে ধরা হয় কি হিসাবে স্ট্রেস, যেহেতু ক্রিপলিং এই প্রথম দুটো ওয়ার্ডকে ধরা হয় এফসিআর, এটাকে হচ্ছে ক্রিপলিং স্ট্রেস হিসাবে ধরা হয় নামটা, এফসিআর ক্রিপলিং স্ট্রেস। তো এই ক্রিপলিং স্ট্রেসের তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ওই একই জিনিস, ফর্মুলাটা দাঁড়াচ্ছে পি বাই এ, ক্রিপলিং স্ট্রেসের ফর্মুলাটা। কোনো কোনো বইতে এই ক্রিপলিং স্ট্রেসটাকে ধরা আছে পিসিআর হিসাবেও, ঠিক আছে। এই আমাদের থিওরি অফ স্ট্রাকচারের একটা জিনিস কি, এখানে আমরা যা আগে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে মানগুলো আমরা দেখে এসেছি সেম মানই থাকবে, শুধু না এই ধরার নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, ধরার নামগুলো এই জাস্ট এইটুকুনি একটু পার্থক্য আছে, একটু খেয়াল করতে হবে। মানে এই যেটা আমরা ধরে এসেছি যে এই আইকনটা ধরি আমরা এর কারণে, এই যে সেম জিনিসই আছে, শুধু এই আইকনগুলো একটু চেঞ্জ আছে, একটু খেয়াল করতে হবে এটা। তো এখানে আমাদের ক্রিপলিং স্ট্রেসটা আমাদের এইটা দিয়ে ডিনোট করা হয়, কোনো কোনো বইতে এফসিআর দেওয়া আছে, কোনো কোনো বইতে পিসিআর দেওয়া আছে। চিনবো কি করে? সিআর মানেই হচ্ছে ক্রিপলিং স্ট্রেসের একটা মানে ওইটা আইকন হিসাবে আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে। তো এখানে আমি যদি আসি, এটার একটা ডিটেলস ফর্মুলা আছে, ফর্মুলাগুলো বার করতে হয়, এটা পরীক্ষায় কিন্তু আসে, এই যে যেটা আমি এখন করছি কি আছে না পিসিআর ইজিক্যাল টু, আমি এখন কি দিয়ে লিখলাম না পি বাই এ, পি বাই এ, পি মানে হচ্ছে তার লোড, আর এ ফর ক্রস সেকশনাল এরিয়া, পি মানে হচ্ছে লোড, এ ফর ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা আগের দিন কি বলেছিলাম, এই যে পি যে লোডটা আছে কলমের উপরে যে লোডটা পড়ে সেটা কোন দুটো ফর্মুলা দিয়ে বার করতে হবে, একটা হচ্ছে ইউলার্স ফর্মুলা, একটা হচ্ছে র্যাঙ্কাইন্স ফর্মুলা। ইউলার্স ফর্মুলাকে ধরবো পিই আর র্যাঙ্কাইন্স ফর্মুলাকে ধরবো পি আর, ঠিক আছে, এক সেম জিনিস, ভালো করে খেয়াল করিস, এই নামকরণগুলোই হচ্ছে একটু মানে প্রথম প্রথম একটু এই জিনিসগুলো একটু দেখতে হবে। তো আমরা যদি এখানে আসি, ইউলার্স ফর্মুলা দিয়ে যদি আমরা এই ক্রিপলিং স্ট্রেসটাকে বার করি, তাহলে আমরা এই পি এর বদলে কি লিখবো না পিই ডিভাইডেড বাই হচ্ছে এ, ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ, স্ট্রেস ইজ ইকাল টু পি বাই এ,
এই স্ট্রেস ইজিক্যাল টু পি বাই এটা যদি ক্রিপলিং স্ট্রেস হয় তাহলে এই স্ট্রেসের আগে সিআরটা জয়েন হয়ে যাচ্ছে। কোনো কোনো বইতে এই ক্রিপলিং স্ট্রেসটাকে পিসিআরও দেওয়া আছে। তো আমরা চিনবো কি করে যে পিই আছে, কোনো কোনো জায়গায় পি আর আমরা পাচ্ছি, কোনো কোনো জায়গায় পিসিআর। তো এই সিআরটা থেকে আমাদেরকে চিনতে হবে যে এটা ক্রিপলিং স্ট্রেসের জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে। যদি ভাষায় বলা থাকে তাহলে তো খুবই ভালো, তোরা নিজেদের ইচ্ছা মতন ফর্মুলাতে ফেলবি। কিন্তু যদি লেখা থাকে ডাইরেক্ট যে পিসিআর ইজিক্যাল টু এত, তাহলে বুঝতে হবে যে এটা ক্রিপলিং স্ট্রেসের কথা বলতে চেয়েছে। তাহলে পিসিআর ইজিক্যাল টু পি বাই এ। পি মানে হচ্ছে লোড, কলমটার উপরে লোড, আর এ মানে হচ্ছে কলমটার ক্রস সেকশনাল এরিয়া। এবার আমরা আসছি কোনখান থেকে না, ইউলার্স ফর্মুলা থেকে। তাহলে ইউলার্স ফর্মুলার লোডটাকে আমরা পিই ধরছি, যেহেতু আমি আগের দিনই বলেছিলাম ইউলার্স ফর্মুলার লোডটাকে ধরছি আমি পিই, আর র্যাঙ্কাইন্স ফর্মুলাটাকে ধরছি আমি পি আর। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, লোডের নামটাকে চেঞ্জ করে দিলাম। পি প্লেন পি ছিল, সেটাকে পিই ডিভাইডেড বাই এ করলাম। এখানে যদি আমি তার ফর্মুলাটা বস করাই, পিই এর যদি আমি ফর্মুলা বস করাই, আমাদের কি ছিল, ইউলার্স থিওরির ফর্মুলাটা ছিল পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কোয়ার, এটা ছিল ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আমি যদি বস করাই, তাহলে লিখছি পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু 1/a। কি কারো প্রবলেম আছে এইখান পর্যন্ত? এইখান পর্যন্ত কারো প্রবলেম আছে? এইটা থেকে আমি এইটা বার করলাম, শুধু এইখানে এই মানটা বস করে দিলাম, দিয়ে এই মানটা এলো। ওকে, এরপর কি করব, যদি আমি আসি, ভালো করে খেয়াল কর, পাই স্কোয়ার রয়েছে, ইটা রয়েছে, এই যে আই রয়েছে ই আই, এই আই এর পরিবর্তে এখানে আই এর যে ফর্মুলাটা আছে, আই এর কি ফর্মুলা, এ কে স্কোয়ার। এ কে স্কোয়ার আমি যদি বস করিয়ে দিই, এ কে স্কোয়ার যদি আমি বস করিয়ে দিই, তাহলে নিচে কি পড়ে থাকছে, এল স্কোয়ার এ। তাহলে এই এ আর এটা কেটে যাবে। ওকে, এখান থেকে আরেকটা কি আসছে, এখান থেকে আরেকটা আসছে হচ্ছে পাই স্কোয়ার। উপরে যদি পাই স্কোয়ার থেকে যায়, ইটা যদি থেকে যায় উপরে, যদি আমি নিচে এই কে স্কোয়ারটাকে এল এর স্কোয়ারের নিচে আনি, তাহলে কি আসছে, এল স্কোয়ার বাই কে স্কোয়ার আসছে। উপর থেকে কেটাকে নিচে নিয়ে চলে এলাম। এখান থেকে কি আসছে ফর্মুলাটা, এখান থেকে ফর্মুলাটা আসছে পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এল বাই কে এর হোল স্কোয়ার। আমি দুটো থেকেই, দুটোই যেহেতু স্কোয়ার আছে, দুটো থেকেই আমি স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। এইটা হচ্ছে আমাদের পিসিআর এর ডাইরেক্ট ফর্মুলা। পিসিআর এর ডাইরেক্ট ফর্মুলা, এটা মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, ঠিক আছে, যেটা কিনা আমাদের প্রথমের ফর্মুলা থেকেই আসছে। এটা একটা ফর্মুলা, নতুন নিউ ফর্মুলা। এইটা কিন্তু প্রমাণ করতে বলা থাকে যে ক্রিপলিং স্ট্রেস, তার লোডের কি ফর্মুলা আছে সেটা ডেসক্রাইব করো। এটা কিন্তু পরীক্ষায় আসে, তখন কিন্তু এই অংশটা তুলে দিতে হবে। এতটা কত নাম্বার, 4 নাম্বার। সেম জিনিস আমি আবারও আসছি, একদম সিম্পল জিনিস হচ্ছে ক্রিপলিং স্ট্রেস। স্ট্রেসের ফর্মুলা কি, স্ট্রেসের ফর্মুলা হচ্ছে লোড ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ক্রিপলিং স্ট্রেস বার করতে বলেছি, তাহলে আমরা মানটা লিখলাম স্ট্রেস ইজিক্যাল টু পি বাই এ। এবার লোডটার আমাদের একটা নাম আছে, লোড আমরা বার করি দুটো পদ্ধতিতে বা দুটো ফর্মুলা দিয়ে। তো ইউলার্স ফর্মুলা দিয়ে আমরা ক্রিপলিং স্ট্রেসটা বার করব। তাহলে ইউলার্স ফর্মুলা পিই বসিয়ে দিলাম ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। এবারে পিই, ইউলার্স থিওরেমে পিই এর যে মানটা আছে পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কোয়ার, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, এই ফর্মুলাটা এখানে পুট করব। আর নিচে এটা পড়ে থাকছে, এটা থাকছে। এরপরে পরের স্টেজে কি করব, এইখানে যে আইটা আছে, এই আইয়ের যে অল্টারনেটিভ সূত্র, যেটা আমরা এখনই পেলাম প্রথমের দিকে, যে এ কে স্কোয়ার, এই এ কে স্কোয়ারের মানটা বস করাবো। এই নিচের এ আর উপরের এ দুটো কাটাকুটি হয়ে যাবে, পড়ে থাকবে পাই স্কোয়ার ই কে স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার। এই কে স্কোয়ারটাকে এল স্কোয়ারের তলায় নিয়ে আসবো, দিয়ে দুটো থেকে কেটাকে, এই দুটো থেকে স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো। আমার সূত্র বেরিয়ে যাবে বা প্রসেসটা রেডি হয়ে যাবে। এটা একটা প্রসেস, এটা কিন্তু পরীক্ষার
তে থাকে কি না ক্রিপলিং স্ট্রেসের ফর্মুলাটা ডেসক্রাইব করো। খেয়াল করিস কিন্তু এটা, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, এটা একটা প্রসেস। যার মধ্যে তাহলে আমরা বুঝলাম যার মধ্যে কি আছে, এই যে এল বাই কে, এটাকে কি বলা হয়, এল বাই কে কে বলা হয় স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও। এল বাই কে, এই যে এল বাই কে যেটা আছে এটাকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। হলো। এরপর আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট ফর্মুলা কি না র্যাঙ্কাইন্স থিওরি বা র্যাঙ্কাইন্স ফর্মুলাতে আমরা চলে যাচ্ছি। এখানের কিছু কিছু টার্ম ওখানে আমাদের কাজে লেগে যাবে। আমরা চলে যাচ্ছি র্যাঙ্কাইন্স ফর্মুলাতে। আচ্ছা, আর কেউ একজন বলুক, ভয়েস শোনা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা যাচ্ছি র্যাঙ্কাইন্স ফর্মুলা। আমি কিন্তু জাস্ট ফর্মুলাগুলোর নাম ফামগুলোই বলছি, খেয়াল কর, কোনো আমি জটিল অঙ্কে যাচ্ছি না। আমাদের শনিবার ক্লাস যখন হবে আমরা ডিটেলসে ম্যাথসগুলো আসবো, তখন যেন সবার খাতায় যেন এই ফর্মুলাগুলো তোলা থাকে, আর এটাই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ফর্মুলাগুলো অ্যাসাইনমেন্ট থাকছে, সেটা আমি বলে দেবো ক্লাসে। র্যাঙ্কাইন্স ফর্মুলা, র্যাঙ্কাইন্স ফর্মুলাটা কি আছে না পি সেই লোড, আমি আমি নাম দিয়েছি আর, কোনো কোনো বইতে লেখাও থাকতেও পারে, কোনো কোনো বইতে জাস্ট র্যাঙ্কাইন্স ফর্মুলা পি দিয়েই ডিনোট করেছে। আমি জাস্ট যাতে না গুলিয়ে যায় এই তিনটে টার্ম, পি একটা হচ্ছে তোর ইউলার্স ফর্মুলার জন্য ই, এটা ইউলার্স ফর্মুলা আমি ধরি, পি লোড র্যাঙ্কাইন্স ফর্মুলা এটা ধরি, আর এক্সট্রা আজকে একটা অ্যাড হলো সেটা হচ্ছে পিসিআর, এটা মনে রাখতে হবে, এটা ক্রিপলিং স্ট্রেস, এটা একটু খেয়াল করতে হবে তোদেরকে, ঠিক আছে? এই তিনটাই জিনিস। তো পি এর ফর্মুলা হচ্ছে কি, এখানের ফর্মুলাটা হচ্ছে তো লেটে যায়, পি ইজিক্যাল র্যাঙ্কাইন্স ফর্মুলাটা হচ্ছে কি, র্যাঙ্কাইন্স ফর্মুলাটা হচ্ছে ক্রাশিং লোড, তো পরে যায়, ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এল বাই কে স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, একটা আসছি, কোনো জটিল বিষয় নয়, সিম্পল জিনিস। প্রথমে আসছি ক্রাশিং লোড, ক্রাশিং লোডটাকে ধরা হয়, আমরা লোড মানে জানি, আমরা লোড মানে জানি, এখান থেকে যদি আসি লোডের ফর্মুলা, এই যে লোড পি ইজিক্যাল টু, তাহলে কি হয়, পি ইজিক্যাল টু স্ট্রেস ইন্টু এ, এটা আমরা জানি নর্মালি লোডের ফর্মুলা, ঠিক আছে? এইখান থেকে আসছে এই যে স্ট্রেস ইজিক্যাল টু পি বাই এ, এখান থেকে যদি আমি পিটার বার করি না কি বলে স্ট্রেস ইন্টু এ, তাহলে এখানে বলে দিয়েছে কার্সিং লোড, তার মানে এটা হচ্ছে স্ট্রেসটা হবে কার্সিং, তার মানে এফ ইন্টু এই থাকছে, ফর্মুলাটা সেমই থাকছে, শুধু এখানে একটা সি জয়েন হয়ে যাচ্ছে, মানে স্ট্রেসটা হচ্ছে কার্সিং স্ট্রেস ইন্টু এ। তাহলে এর যদি আমি ফর্মুলাটা ডিসক্রাইব করি, এর বদলে আমি লিখতে পারি স্ট্রেস কার্সিং ইন্টু এ ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই যা লেখা আছে সেটা 1 প্লাস আলফা ব্র্যাকেট দিয়ে এল বাই কে স্কোয়ার। হোল্ড অন 1 মিনিট। তাহলে এখানে যদি আমি আসি এফসিটার মান হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্ট্রেসটা, যেটা আমরা জানলাম যে স্ট্রেস, এই যে স্ট্রেস ইন্টু ক্রস সেকশনাল এরিয়া, এটা স্ট্রেস, শুধু নামটা হচ্ছে সি ফর কার্সিং স্ট্রেস। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ওয়ানের মান তো ঠিক আছে। আলফার মানটা কি আছে না, আলফাটাকে বলা হচ্ছে র্যাঙ্কাইন্স কনস্ট্যান্ট বলা হয় এটাকে, আলফা ইজ ইকাল টু র্যাঙ্কাইন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এর আবার একটা ফর্মুলা রয়েছে র্যাঙ্কাইন্স
র্যাঙ্কাইন্স কনস্ট্যান্টের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে না স্ট্রেস ডিভাইডেড বাই পাই স্কোয়ার ই। প্রথমেরটা হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই পাই স্কোয়ার ই, ই ফর হচ্ছে ইয়ংস মডুলাস, আর এটা তো স্ট্রেস, এফসি স্ট্রেস, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আলফা বেরিয়ে গেল, এল বাই কে, অলরেডি এল বাই কেটা আমি বলে দিয়েছি, এল বাই কেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। ইন্ডিভিজুয়াল যদি আসি, এল ইজ ইকাল টু এফেক্টিভ লেন্থ, যেটা আমরা আগের থিওরেমে পেয়েছিলাম, এই যে আগের থিওরেমে পেয়েছিলাম, এল এর মানটা হচ্ছে এফেক্টিভ লেন্থ। এই এলটা আসবে এই চারটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনকে ডিনোট করে এল এর মানটা আসবে। আর কে এর মানটা কি আছে, কে এর মানটা হচ্ছে আমাদের কে রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা হচ্ছে রুট ওভার আই ডিভাইডেড বাই এ, যেখানে কিনা আই হচ্ছে আমাদের মুভমেন্ট অফ ইনারশিয়া আর এ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের র্যাঙ্কাইন্স ফর্মুলা। আমি প্রথমে হয়তো অনেকটা তোরা ভাববি যে অনেকগুলো জিনিস হয়ে গেল, যেমন এখানে কতগুলো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা হলো। এখানেও যদি আসি, এলটা এখানেও আছে, তাহলে এখানে সাতটা আটটা নটার কাছাকাছি আইটেম হয়ে গেল। এই নটা আইটেম কিন্তু একটু ভালো করে জানতে হবে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে থাকে, হয়তো এইটা দেওয়া আছে ওইটা দেওয়া নেই, ওইটা দেওয়া আছে এইটা দেওয়া নেই, এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে। তবে সেমিস্টারের কোশ্চেনগুলো একদম ইজি, মানে এত গল্পের মানে ঝুট ঝামেলাও নেই, তাই আমি প্রতিটাকে ডেসক্রাইব করে বলে দিলাম কোনটা কি আছে, এটা সবাই কিন্তু নোট করে রাখবে। ঠিক আছে, এখান পর্যন্ত। আচ্ছা, লাস্ট যে ফর্মুলাটা রয়েছে, লাস্ট ফর্মুলা, তাহলে এইটা একটা ফর্মুলা গেল, এটা কি না আমাদের হচ্ছে র্যাঙ্কাইন্স ফর্মুলা হলো। আচ্ছা, এটা হচ্ছে ক্রিপলিং স্ট্রেসের ফর্মুলা, এটা আমরা হলো আগের দিন আমরা ইউলার্স থিওরেম ফর্মুলা পড়েছিলাম। লাস্ট ফর্মুলা হলে আমাদের এই মানে চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হবে। সেই ফর্মুলাটা হচ্ছে, এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 1/p, মানে টোটাল লোড ইজ ইকাল টু 1/pc। এটা আমরা পরের দিন গিয়ে আলোচনা করব আমাদের ক্লাসে, এটা জাস্ট নোট করে আমি রাখলাম, এটা পরের দিন গিয়ে আমরা এটা ডেসক্রাইবটা ফিজিক্যালি আলোচনা করব, এটা জাস্ট নোট করে রাখ, এটা একটা নতুন জিনিস। তো আমরা একটা অঙ্কে আসি, যতক্ষণ না একটা অঙ্ক করি না জিনিসগুলো ক্লিয়ার হবে না যে কোথা থেকে কি হলো না হলো। আগের দিনও আমি যেমন একটা অঙ্কতে এসছিলাম দিতে, আমাদের ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়েছিল। তো আমি একটা আজকে অঙ্কে আসি। এইখান পর্যন্ত কারো কোনো পার্টিকুলারলি এই আইটেমটা কি আমাকে জিজ্ঞেস করতে পারিস, আমি অঙ্কটা খুঁজতে কারো যদি মনে হয় পার্টিকুলারলি এই আইটেমটা একবার বলুন, আমি বলতে পারি। একটা অঙ্ক দেখি, আসলে র্যাঙ্কাইন্স ফর্মুলা দিয়ে অঙ্ক কম আসে, পরীক্ষায় আসেই না প্রায়। তাও দেখছি কোন সালে এসেছিল, আগের দিনের অঙ্কটাই ছিল সম্ভবত। তাহলে আমরা আজকে একটা অঙ্কে আসি। আমি এই নোটসটা অলরেডি পাঠিয়ে দিয়েছি, এটার একটা অঙ্ক আছে। ঠিক আছে, এটা সবাই একটু খেয়াল করি। একটা অঙ্ক দেখি কি বলতে চেয়েছে, একদম সিম্পল। র্যাঙ্কাইন্স ফর্মুলা দিয়ে অঙ্ক কম আসে তুলনামূলক, ইউলার্স ফর্মুলা দিয়ে বেশি আসে, তো আমাদেরকে জিনিসটা জানতে হবে। তো দেখা যাক একটা অঙ্ক আসে, কী করতে বলেছে দেখি। তো অঙ্কটাকে রাখছি আমি সঙ্গে। তো সবাই যদি একটু খেয়াল করিস, একটু স্টিল করছি আমি খাতাটাকে, এই দিকটাতে রাখি। তো এখানে একটা অঙ্ক আছে, দুটো দিয়েই বার করতে বলেছে। তো প্রথম একটা কি আছে যদি আমি দেখি। আচ্ছা, কেউ বলুক এই লেখাটা দেখা যাচ্ছে, কেউ একজন বলুক এই লেখাটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? ফাইন্ড দ্য ইউলার স্কিপলিং লোড, এই কথাটা দেখা যাচ্ছে? Weather. ওকে, বলছে ফাইন্ড দ্য ইউলার ক্রিপলিং লোড ফর এ হলো সিলিন্ড্রিকার স্টিল কলাম। তার মানে আমি প্রথমেই বুঝতে পারছি যে একটা এরকম
কলাম রয়েছে হলো, হলো কলাম রয়েছে। হ্যাঁ, ড্রয়িং কথা বলবে, বারবার একটা কথা বলছি, ড্রয়িং কথা বলবে। যদি কোনো জিনিসটার সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কোন সেটার যদি ড্রয়িংটা ইমাজিনই না করতে পারলাম, তাহলে ওই মুখস্থ করে নাম্বার পেয়ে কোনো লাভ নেই। তো ফাইন্ড দ্য ইউলার স্কিপলিং লোড ফর এ হলো সিলিন্ড্রিক্যাল স্টিল কলাম 40 মিলিমিটার ইন্টারনাল ডায়া। তাহলে আমি বুঝতে পারছি এরকম একটা সিলিন্ড্রিক্যাল কলাম রয়েছে, এরকম একটা সিলিন্ড্রিক্যাল কলাম রয়েছে, ওকে, যার উপরে একটা লোড পড়বে আর কি, লোড একটা পড়বে। এই লোডটার দুটো প্রক্রিয়া হয়, আমরা জানি দুটো প্রসেসে আমরা ক্যালকুলেশন করতে পারি। একটা হচ্ছে পি ইউলার্স ফর্মুলা দিয়ে, আর একটা হচ্ছে পি র্যাঙ্কাইন্স ফর্মুলা দিয়ে। দুটো ফর্মুলা দিয়ে লোডটাকে আমরা বার করতে পারি। তো প্রথমে বলেছে ইউলার্স কিপলিং লোড ফর এ হলো সার্কুলার সিলিন্ডার, তার মানে আমাদের এইটা দিয়ে বার করতে বলেছে, ঠিক আছে, মানে ইউলার্স দিয়ে। দেখা যাক পরে বলতেই পারে যে র্যাঙ্কাইন্স দিয়েও বার করো। ইন্টারনাল ডায়ামিটার বলে দিয়েছে 40 mm আর 4 mm থিকনেস বলে দিয়েছে, ভালো করে খেয়াল করিস কিন্তু 4 mm থিকনেস। তার মানে এইখান থেকে যে এটা ডায়ামিটারটা, তাহলে স্মল ডি এর মানটা বলে দিয়েছে, স্মল ডি ইজ ইকাল টু 40 mm, আর থিকনেসটা বলে দিয়েছে, এইটার থিকনেসটা 4। তো কে বলবে বড় হাতের ডিটা কত, কে বলবে? যদি এই থিকনেসটা 4 হয় আর ভেতরের ডায়ামিটারটা যদি 40 হয়, তাহলে বড় হাতের ডিটা কত হবে, কে বলবে? একটু অ্যান্সার কর, আশা করা যায় এটা বলতে পারবি। তাহলে এটা যদি আমি সিলিন্ডারের টপ ভিউ যদি আমি ইমাজিন করি, টপ ভিউ যদি আমি এটা ইমাজিন করি, তাহলে এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 40, আর এইখান থেকে এইটুকুনিটার দূরত্ব হচ্ছে 4। তো কে বলবে এই পুরোটার দূরত্ব কত? এইখান থেকে এটা কত? 44। বাহ, খুব সুন্দর, পুরোটার দূরত্ব বলেছি, যেটার এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 8 হবে, তার মানে এটা 48 হবে। খেয়াল কর, জিনিসগুলো খেয়াল কর, ড্রয়িং কথা বলবে, বারবার বলছি। একটা সিলিন্ডারের এইখান থেকে এটা ইন্টারনাল ডায়া, এটা বলে দিয়েছে 40, আর থিকনেস বলে দিয়েছে 4, তাহলে এদিকেও 4 আছে, এদিকেও 4 আছে, দুটো 4 4 8 যোগ হবে, তাহলে 48 হবে। খেয়াল কর জিনিসটা, ড্রয়িং কথা বলবে, বারবার বলছি। আচ্ছা, কি বলে দিয়েছে? টেক দ্য লেন্থ অফ দ্য কলাম বলে দিয়েছে 4 মিটার, তার মানে আমরা জানি এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 4 মিটার, 4 মিটার বলে দিয়েছে। তার মানে আমাদের স্মল এলটা বলা আছে, স্মল এল ইজ ইকাল টু 4 মিটার, মানে হচ্ছে 4000 মিলিমিটার। আমরা অবশ্যই জানি আমরা নিউটন মিলিমিটার কনসেপ্টে কাজ করব। বলছে হিংড অ্যাট ইটস বোথ এন্ড, বলছে একটা কন্ডিশন আছে যেখানে কিনা দুটো, তার যে দুটো এন্ড আছে, সেই দুটো এন্ড আছে হিংড অবস্থায় আছে। তাহলে হিংড অবস্থায় যদি থাকে, আগের দিন আমরা দেখেছি হিংড যদি থাকে, তাহলে আমরা বড় হাতের এল ইজিক্যাল টু ছোট হাতের এল, তাহলে এই কন্ডিশন একটা পাচ্ছি, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি, এই জায়গা থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি এল ইজিক্যাল টু এল, তার মানে এখানে আমরা লিখব বোথ এন্ড হিংড। তাহলে আমাদের ফর্মুলাতে এল ইজিক্যাল টু এল বসাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কি বলেছে দেখি। ও এখানে দুটো দুটো কন্ডিশনে করতে বলেছে, একটা হচ্ছে হিংড অ্যাট বোথ এন্ড, আর একটা বলেছে বোথ এন্ড হচ্ছে ফিক্সড। তাহলে বোথ এন্ড ফিক্সডটাও লিখে নিই। বোথ এন্ড যদি ফিক্সড হয় কি আছে, বোথ এন্ড ফিক্সড হলে এল এর মানটা হচ্ছে স্মল এল বাই 2, তার মানে এল এর মানটা হচ্ছে স্মল এল বাই 2, এটা হচ্ছে বোথ এন্ড ফিক্সড। তাহলে আমাদেরকে দুটোই বার করতে বলেছে, মানে এই কন্ডিশনেও আমাদেরকে একটা অ্যান্সার বার করতে বলেছে, আবার এই কন্ডিশনেও একটা অ্যান্সার বার করতে বলেছে। দেখা যাক কতদূর কি করতে পারি। একটা আমি বার করবো, আর একটা তোদের টাস্ক থাকবে, তোরা বার করবি। আচ্ছা, নেক্সট কি বলেছে, ই এর মানটা বলে দিয়েছে ই ইজিক্যাল টু 205 ইন্টু 10⁻³ নিউটন মানটা বলে দিয়েছে। তাহলে ই এর মানটা বলা আছে ই ইজিক্যাল টু 205
ইন্টু 10⁻³ নিউটন। ওকে, তাহলে আমাদেরকে বলেছে ইউলার্স ফর্মুলা দিয়ে বার করো। আচ্ছা, বি এতে অলসো বলে দিয়েছে বি ইজিক্যাল টু দিয়ে অলসো ডিটারমাইন দ্য ক্রিপলিং লোড বাই র্যাঙ্কাইন্স ফর্মুলা। তার মানে এটাও বার করতে বলেছে। বি তো দুটো প্রসেসে বেরায়, একটা ইউলার্সে একটা র্যাঙ্কাইন্সে, তাহলে র্যাঙ্কাইন্সটাও বার করতে বলেছে ইউজিং কনস্ট্যান্টের মানটা বলে দিয়েছে কত, 1/75 কনস্ট্যান্ট। র্যাঙ্কাইন্স কনস্ট্যান্ট আমি একটু আগেই বললাম, র্যাঙ্কাইন্স কনস্ট্যান্টটা কি, আলফা। র্যাঙ্কাইন্স কনস্ট্যান্ট কাকে বলা হয়, আলফাকে বলা হয়। তাহলে আলফার মানটা আমার এখানে বলা আছে, আলফা ইজিক্যাল টু, দেখা যাক পরে আমরা ঠিক করতে পারি কি না। আর ইল্ডিং স্ট্রেসের মানটা বলে দিয়েছে, ইল্ডিং স্ট্রেস ইজিক্যাল টু, তার মানে ইল্ডিং স্ট্রেস মানে এফ, স্ট্রেসের মানটা বলে দিয়েছে, সি এর মানটা বলে দিয়েছে 335 MPa, এটা বলে দিয়েছে। ব্যাস, এগুলো বলা আছে পরীক্ষায়, তোকে দুটো বার করতে হবে, সিম্পল জিনিস, কোনো জটিলতার বিষয় নয়, একদম স্টেপ বাই স্টেপ করে করে যাব, আমাদের মানগুলো বেরিয়ে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এগুলো এইখান পর্যন্ত বলা আছে। তো এটাকে যদি আমি লিখে নিই, সেটা হচ্ছে 335 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মেগাপাস্কেল সূত্র আশা করি আগের দিন আমি দিয়েছি, সবাই লিখে নিয়েছিস খাতার মধ্যে, ওটাও কিন্তু থাকবে আমাদের অ্যাসাইনমেন্টে। এবার আমরা স্টেপ বাই স্টেপ আসি। ফার্স্টে আমি আসি র্যাঙ্কাইন্স ফর্মুলা, ইউলার্স ফর্মুলা। তো পি ইজিক্যাল টু, আমরা কি জানি, পি ইজিক্যাল টু পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের র্যাঙ্কাইন্স ফর্মুলা। মানগুলোকে পুট করতে হবে, স্টেপ বাই স্টেপ আসি, কোনটা আছে কোনটা নেই। পাই স্কোয়ার আছে, ই এর মানটা দেওয়া আছে, ই এর মানটা, আচ্ছা মান বার করতে হবে আই। তাহলে হলো সার্কুলার সেকশন, আই এর ফর্মুলা হলো সার্কুলার সেকশনে, আই এর কি ফর্মুলা ছিল, হলো সার্কুলার সেকশনে আই এর ফর্মুলা ছিল π/64, বড় হাতের d⁴ মাইনাস ছোট হাতের d⁴, হলো সার্কুলার সেকশনে আই এর মানটা আমাদের এটাই ছিল। ঠিক আছে, তাহলে আমি লিখছি, তাহলে আই ইজিক্যাল টু π/64 ব্র্যাকেট দিয়ে বড় হাতের d⁴ মাইনাস ছোট হাতের d⁴। মানগুলোকে পুট করব, π/64 এটা আছে 48/4 মাইনাস 40/4। ঠিক আছে, কারণ আমরা অলরেডি বড় হাতের ডি আর ছোট হাতের ডিটা কোশ্চেনে বলা ছিল, আমরা সেখান থেকে বার করলাম। মানগুলোকে পুট করব, আমার অলরেডি পুট করা আছে, ক্যালকুলেশন করে নিয়েছি, যদি কোথাও ভুল থাকে নিজেরা ঠিক করে নিবি। আমার ক্যালকুলেট করা আছে, আমি দেখে দেখে লিখছি, যদি কোথাও ভুল থাকে নিজেরা ক্যালকুলেট করে নিবি, প্রসেসটা ইম্পর্টেন্ট। তো ক্যালকুলেটরে আমাদের এরকম বেরোলো আই এর মানটা, তাহলে আই আমরা পেয়ে গেলাম। এবার এল তো আমরা জানি, এল এর দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে যদি বোথ এন্ড হিংড হয় তাহলে এল ইজিক্যাল টু এল হচ্ছে স্মল এল, আর যদি বোথ এন্ড ফিক্সড হয় তাহলে এইটা হচ্ছে। তো আমি প্রথমে এইটা দিয়ে এই প্রসেসে করছি, মানে এটা হচ্ছে আমাদের কন্ডিশন 1 দিয়ে করছি, কন্ডিশন 2টা তোরা করে পাঠাবি গ্রুপে, কন্ডিশন 2টা তোরা করে পাঠাবি, আমি কন্ডিশন 1 ধরে করছি। তাহলে কন্ডিশন 1-এ আমরা কি দেখতে পাচ্ছি, এল ইজিক্যাল টু স্মল এল এর মানটা কত আছে না 4000 আছে। তাহলে আমি মানগুলোকে পুট করি, পাই স্কোয়ার ইন্টু ই এর মানটা কোশ্চেনে বলে দেওয়া আছে 205 ইন্টু 10⁻³ ইন্টু আই এর মানটা কি আছে, আই এর মানটা এক্ষুনি বার করলাম 134.91 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এল এর মানটা, এল ইজিক্যাল টু যেহেতু এল স্মল এল এর মানটা আছে 4000 বলে দেওয়া আছে, তাহলে 4000 তার স্কোয়ার। কোশ্চেনে বলে দিয়েছে 4 মিটার, আপনি 4000 মিলিমিটার কেন করলেন, কারণ হচ্ছে আমাদের যে কম্বিনেশনে আমরা অঙ্কটা করব সেটা নিউটন মিলিমিটার কম্বিনেশনে অঙ্ক করব, নিউটন মিলিমিটার কম্বিনেশন, তাই লোডগুলোকে নিউটনে আনবো কিলো নিউটন থাকলে, আর লেন্থগুলোকে সবসময় মিটারে আনবো। ঠিক আছে, এখানে মানগুলোকে পুট করব, আমার অলরেডি করা আছে, এখান থেকে আসছে 17.06 ইন্টু 10⁻³ নিউটন, অথবা কিলো নিউটনও বার করে রাখতে পারিস, 3টে মাত্রা উঠিয়ে দিলে কিলো নিউটন হয়ে যাবে 6। তোরাও দেখে নিবি, ক্যালকুলেশন যদি ভুল থাকে
ক্যালকুলেট করে নিবি। তাহলে একটা অঙ্ক, একটা পার্ট হয়ে গেল। এখানে আমরা কি বার করলাম? লোড বার করলাম। কলামের উপরে কত লোড পড়েছে, কোন প্রসেসে? ইউলার্স থিওরির প্রসেসে। এরপরে আমরা আসবো র্যাঙ্কাইন্স ফর্মুলার প্রসেসে আসবো। তাহলে একটা পার্ট হয়ে গেল। নেক্সট পার্ট, র্যাঙ্কাইন্স। আগে ফর্মুলাটা লিখবো, যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো পরে বার করে নেবো। আগে ফর্মুলা যদি আমি লিখি, তাহলে পি আর র্যাঙ্কাইন্স ফর্মুলা দিয়ে, ফর্মুলা হচ্ছে এফসি ইন্টু এ ডিভাইডেড বাই 1 প্লাস আলফা এল বাই কে স্কোয়ার। দেখা যাক কোন কোনগুলো আছে, যেগুলো যেগুলো আছে তো ভালো, যেগুলো যেগুলো নেই সেগুলো আমাদের বার করতে হবে। আচ্ছা, তো আমি দেখি ফার্স্টে কি আছে না এফসি। এফসি যদি আমি দেখি, এফসির মানটা আমাদেরকে অলরেডি দেওয়া আছে, এই যে এফসির মান দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে, কিছু বার করতে হবে না। যেটা কিনা আমাদের বলা ছিল ক্রিপলিং স্ট্রেস 335 এফপিএস, মানে মেগাপাস্কেল। মেগাপাস্কেল থেকে আমি নিউটন পার মিলিমিটার স্কোয়ার সেমি নিয়ে এসেছি। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া, তো আমরা জানি এই সার্কেলের ক্রস সেকশনাল এরিয়ার সূত্র হচ্ছে কি না π/4 ডি স্কোয়ার। π/4 ডি স্কোয়ার হচ্ছে সার্কেলের ক্রস সেকশনাল এরিয়ার সূত্র। কিন্তু এটা আছে হলো, তাহলে বড়র এরিয়াটা থেকে যদি আমি ছোটর এরিয়াটা বাদ দিই, তাহলে নিশ্চয়ই আমাদের এটার এরিয়া বেরিয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি আছে না বড় π/4 ডি স্কোয়ার, এটা হচ্ছে বড় সার্কেলের এরিয়া, তার থেকে মাইনাস করব ছোট সার্কেলের এরিয়া π/4 স্মল ডি স্কোয়ার। এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই অংশটার এরিয়াটা পেয়ে যাবো, এই অংশটার। কারণ আমাদের ক্রস সেকশনাল এরিয়াটা আমাদেরকে ফর্মুলায় বস করাতে হবে, তাহলে আমাদের এই এরিয়াটা চাই। এই এরিয়াটা কত? তো আমি বড়টা থেকে বড়র এরিয়াটা বার করে নিয়েছি প্রথমে, তার থেকে মাইনাস করে দেবো ছোটোর এরিয়াটা, তাহলে আমাদের বেরিয়ে যাবে এটার এরিয়া কি আছে। আর এটাই হচ্ছে হলো সার্কুলার সেকশনের এরিয়ার সূত্র। যদি কারো খেয়াল থাকে সে ডাইরেক্ট বসাতে পারবে। তাহলে এখান থেকে যদি π/4টা কমন নিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি সূত্রটা বড় হাতের ডি স্কোয়ার মাইনাস ছোটো হাতের ডি স্কোয়ার। মানগুলোকে পুট করব, π/4 বড় হাতের ডিসটা ছিল আমাদের 48 স্কোয়ার মাইনাস ছোটো হাতেরটা হচ্ছে 40 স্কোয়ার। তাহলে এখান থেকে মানটা আমরা আসবে। তো মানটা আমার অলরেডি করা আছে, তোরা ক্যালকুলেট করে দেখে নিস। আমার করা আছে 552.92 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা এই মানটাও পেয়ে গেলাম। আর কি আছে? 1 আছে। আর কি রয়েছে? র্যাঙ্কাইন্স কনস্ট্যান্ট জিজ্ঞাসা করছে, এটাও দেওয়া আছে, প্রথমেই বলা ছিল র্যাঙ্কাইন্স কনস্ট্যান্টটা কত, এটাও দেওয়া আছে। আচ্ছা, এল এর মান, এল এর মানটা কি করে পাবো না, এল এর মান তো দুটো কন্ডিশনে হয় আমরা জানি। দুটো কন্ডিশনে আমরা যেহেতু আছে, আমি একটা কন্ডিশন করছি, তাহলে এখানে এল এর মানটা হচ্ছে স্মল এল এর মান, এল ইজ ইকাল টু স্মল এল, যেহেতু আমরা এই কন্ডিশনটা করছি বোথ এন্ড হিংড। তাহলে এইখানটাতে এল এর মানটা এখান থেকে বস করাও, মানে এই মানটা বসবে এখানে। লাস্ট হচ্ছে কি না, লাস্ট হচ্ছে কে। তো কে এর মান তো দেওয়া নেই, কে দেখতে পাচ্ছি না কোথাও, না কে তো আমি পাচ্ছি না। তাহলে কে আমাকে বার করতে হবে। তাহলে কে এর কি ফর্মুলা ছিল আমাদের? কে যদি আমি দেখি, এই যে এখানে আমরা কে বার করেছিলাম, কে এর ফর্মুলা ছিল √i ডিভাইডেড বাই এ। তো মোমেন্ট অফ ইনার্সিয়া আই তো বের করলাম, এই যে আই বেরিয়েছে, আর এও তো বেরিয়েছে, এই যে এও তো বেরিয়েছে, তাহলে আমরা ইজিলি কে বার করতে পারবো। তাহলে এখানে আমি যদি আসি, কে ইজ ইকাল টু √i বাই এ, সিম্পল। তাহলে আই এর মানটা এখান থেকে পুট করবো 134.91 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এর মানটা এখান থেকে পুট করবো 552.92, তার রুট করে দেবো। তাই এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। আমি অলরেডি করা আছে, তোরা খেয়াল করে দেখিস, এটা বেরোচ্ছে 15.62 mm। হতেই পারে কোনো ক্যালকুলেশন ভুল আছে, ক্যালকুলেশনটা ঠিক করে নিবি যদি ভুল থাকে। প্রতিটা মান পেয়ে গেলাম, কে এর মানও পেয়ে গেলাম, মানগুলো পুট করে দেবো, অ্যান্সার শেষ। তাহলে ইজিক্যাল টু এফসির মানটা হচ্ছে কত, এফসির মানটা ছিল আমাদের 335 ইন্টু, আচ্ছা হোল্ড অন, তো মানগুলোকে পুট করছি, 335 এফসির মান ইন্টু ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমাদের 552.92
ডিভাইডেড বাই 1 প্লাস আলফার মানটা হচ্ছে 1 ভাজিত 7500, এই যে আলফার মানটা দেওয়া ছিল, র্যাঙ্কাইনস কনস্ট্যান্ট। আর তারপর হচ্ছে ব্র্যাকেট দিলাম এল বাই কে স্কোয়ার, এল এর মানটা হচ্ছে 4000, আর কে এর মানটা এক্ষুনি বার করলাম, এই যে কে এর মানটা 15.62 তার স্কোয়ার। এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, নাহলে আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। দিয়ে এই সব মানগুলোকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমাদের দাঁড়াচ্ছে এরকম অ্যান্সারটা 19.009 ইন্টু 10⁻³ নিউটন। সেখান থেকে আসবে আমাদের 19.009 কিলো নিউটন, ব্যাস অ্যান্সার। তো এই হচ্ছে পরীক্ষার একটা 8 নম্বরের কোশ্চেন, যেখানে কিনা আমি প্রথমেই বললাম যে ফর্মুলাটা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু অতটা বড় নয়। আমাদেরকে পরীক্ষায় দুটো টাইপের ফর্মুলা পুট করে আমাদের অ্যান্সারগুলো বার করতে বলবে। এটা হচ্ছে আমাদের র্যাঙ্কাইনস ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইউলার্স ফর্মুলা, এটা হচ্ছে আমাদের র্যাঙ্কাইনস ফর্মুলা। এই দুটো পুট করে আমাদেরকে প্রতিটা মান বার করতে হবে, যেখানে আমাদেরকে জেনে নিতে হবে যে কি বলতে চেয়েছে। তো আমি এখানে যে কন্ডিশনে অঙ্কটা বার করলাম, এটা হচ্ছে বোথ এন্ড হিংডের অঙ্ক। তোদের টাস্ক রইলো এইটারই বোথ এন্ড ফিক্সডের অঙ্কটা বার করা। কোথায় কি পার্থক্য হবে, এই যে এইখানে এল এর মানটা, এই এল এর মানটা আলাদা বসবে, এইখানেও এই যে এল এর মানটা আলাদা বসবে, বাদ বাকি পুরো প্রসেসটা সেম। তোরা বার করে আমাকে দেখাবি বা বার করে গ্রুপে পাঠাবি, ওটা অ্যাসাইনমেন্টও থাকছে, আমি যতগুলো অঙ্ক করাচ্ছি সবগুলো অ্যাসাইনমেন্ট। তো এই যে প্রসেসটা আছে, এই প্রসেসে আমাদের দুটো ফর্মুলা ইউজিং করে আমাদের কোনো কলামের লোড বার করতে হবে, যে কলামের লোডটাকে দুটো প্রসেসে বার করা যায়, ইউলার্স ফর্মুলা দিয়ে, র্যাঙ্কাইনস ফর্মুলা দিয়ে। দুটো তার ফর্মুলা, তার দুটো অ্যান্সার, এরকম করে প্রতিটা মান পরীক্ষায় বলা থাকবে অ্যাপ্রক্সিমেটলি। যেটা বলা থাকবে না, যেমন এখানে হঠাৎ করে কে এর মানটা বলা তো নেই, তাহলে কে এর মানটারও অল্টারনেটিভ যে সূত্র আছে সেখান থেকে আমাদেরকে আসতে হবে। এই হচ্ছে পুরো প্রসেস। সবাই ভালো করে দেখিস, এত বড় অঙ্কটা আসে না পরীক্ষায়, মানে হয়তো 3 বছরে একবার এলো বা 4 বছরে একবার আসে, কিন্তু এই ইউলার্স ফর্মুলা দিয়ে অঙ্কটা কিন্তু আসেই। ঠিক আছে, আমরা পরের দিন সালের কোশ্চেনের অঙ্ক ধরে ধরে লাস্ট 4টে সালের কোশ্চেনের অঙ্কগুলো করব, তাহলে আমাদের জিনিসটা, আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক আছে, যেটা আমরা ফিজিক্যালি যে ক্লাস আছে সেখানে আমরা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এবার কারো কিছু বক্তব্য থাকলে